আগের পর্বে শিলিগুড়ি থেকে রকি আইল্যান্ড, গৈরিবাস ভিউ পয়েন্ট কভার করে সন্ধে হওয়ার আগেই বিন্দু থেকে 6 কিলোমিটার দূরে পারেনের হোমস্টেতে ছিলাম। এটাই ইন্ডিয়ার শেষ গ্রাম। এরপর থেকেই ভুটান শুরু। এর পাশ দিয়েই জলঢাকা নদী বিন্দু ছালংয়ের উপর দিয়ে বয়ে ডুয়ার্সের মূর্তি নদীতে মেশে। শীত, গ্রীষ্ম বা বর্ষাই হোক, সারা বছর এখানকার রূপ দারুণ সুন্দর। সকাল এখন 6টা বাজে, সকাল সকালই ঘুম ভেঙে গেছে। আর এখান থেকে সুন্দর একটা ভিউ, প্রচুর পাখি ডাকছে সকাল থেকে। পাহাড়ে ঘুরতে এলে সকাল সকাল ওঠার মজাটাই আলাদা। রাতে দারুণ ঠান্ডা লেগেছে, তো বেশ কম্বল টম্বল গায়ে দিয়ে দারুণ ঘুম দিয়েছি। আগের পর্বে আমরা রকি আইল্যান্ড ঘুরেছি, রকি আইল্যান্ড থেকে আপার পেরাংয়ে এসে পৌঁছেছি। তো রাতটা আপার পেরাংয়েই ছিলাম। আর এই পেরং থেকে নেক্সট পয়েন্ট হলো বিন্দু, আর বিন্দু থেকে তোদে। তোদে হলো ইন্ডিয়ার সবথেকে লাস্ট ভিলেজ, তারপরে কিন্তু ভুটান শুরু হচ্ছে। তো এখানে ব্রেকফাস্ট করার এখন টাইম নেই, সোজা বাইক নেবো, বাইক নিয়ে বিন্দুর দিকে, বিন্দু থেকে তোদে। চলুন ঘুরে আসি। পেরাং থেকে প্রথমে আমরা বিন্দু যাব। বিন্দু এখান থেকে 6 কিলোমিটার। বিন্দু হয়ে ব্যাক করে আবার পেরাং থেকে আমাদেরকে তোদে যেতে হবে। তো সকালবেলাটা দেখুন, দারুণ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, আর হালকা হালকা সানরাইজ হচ্ছে। এখন 6:10 বাজে। তো এখান থেকে আধা ঘন্টা লাগবে বিন্দু পৌঁছাতে। তো দেখা যাক, ফার্স্ট টাইম বিন্দু যাচ্ছি, কেমন লাগে বিন্দু। আর বিন্দুর রাস্তা অনেক জায়গায় এরকম নতুন কাঁচা রাস্তা তৈরি হচ্ছে। কালকে রাতে এত বৃষ্টি হয়েছে, রাস্তাগুলো ভালোই স্লিপ করছে। বিন্দুতে যেহেতু নদী রয়েছে, তো সেই জন্য আরও ডাউনের দিকে যেতে হবে। এখান থেকে আরও প্রায় 2 কিলোমিটার। আর এই রাস্তাটা অনেকটাই নিচু। আর এই হলো বিন্দুর ঝর্ণা, সামনে একটা ড্যাম রয়েছে। আর জায়গাটা দেখুন, দারুণ সুন্দর লাগবে। তো এটাই বিন্দুর পয়েন্ট, আর বিন্দুর যে ড্যামটা রয়েছে এটাই সব থেকে সুন্দর লাগে এখান থেকে। আর সকাল সকাল পৌঁছে গেছি বিন্দুতে। তো বিন্দুর প্রধান আকর্ষণ এটাই, এখানটা সুন্দর ঝর্ণা রয়েছে, আগে একটা ড্যাম রয়েছে। আর এখানেও পাথরের সাইজগুলো দেখুন, বিশাল বড় বড় পাথরের মাঝখান দিয়ে জল বয়ে চলেছে। এটাও কিন্তু দারুণ সুন্দর একটা ভিউ। আগের দিন আমি আপার পেরেঙে এই জন্য থাকলাম, কারণ আপার পেরেং থেকে তোদেও যাওয়া যাবে, মানে ওটা লেফট সাইডে পড়বে আর এটা রাইট সাইডে পড়বে। যদি আপনারা চান, আপনারা এসে বিন্দুতেও থাকতে পারেন। বিন্দুর কাছাকাছি কিন্তু অনেকগুলো হোমস্টে রয়েছে। আর বিন্দুতে থাকলে সুবিধা এটাই, পায়ে হেঁটে কিন্তু এই ঝর্ণার কাছে চলে আসতে পারবেন। তো এখন যেহেতু অনেক সকাল, এই দোকানগুলো বন্ধ, কিন্তু এখানে প্রচুর খাবার দোকান রয়েছে। আর এখানে বসে ব্রেকফাস্টও করতে পারবেন, লাঞ্চও করতে পারবেন। সারি সারিতে প্রচুর দোকান রয়েছে। ডুয়ার্সের ট্রিপে বিন্দু কিন্তু অবশ্যই লিস্টে রাখবেন। ঝালং হয়ে পেরেন, পেরেন হয়ে বিন্দু, এইটা কিন্তু দারুণ সুন্দর লাগলো। আর এখানে কি লেখা আছে দেখুন, ওয়েলকাম টু বিন্দু, এ লিটিল ভুটান ইন ইন্ডিয়া। ভুটানের একটা ছোট পার্ট বলা হচ্ছে এটাকে। তো যাই হোক, এখান থেকে কিন্তু ভুটানের বর্ডার খুব বেশি দূরে নয়। সামনেই যে ড্যাম্পের উল্টো সাইডে পুরোটাই ভুটান। বিন্দুতে বেশ কিছুটা সময় কাটানোর পর এখান থেকে আমরা তোদে যাব। তোদে এখান থেকে প্রায় 17 থেকে 20 কিলোমিটারের রাস্তা, মানে প্যারেন থেকে 20 কিলোমিটার, এখান থেকে প্রায় 26 কিলোমিটারের রাস্তা। বিন্দুর ভিউটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। তো চলুন এখান থেকে বেরোনো যাক তোদের উদ্দেশ্যে। বিন্দু থেকে
থেকে ঘুরে আবার হোমস্টেতে চলে এসেছি। এবারে হোমস্টে থেকে চেক আউট করে তোদের দিকে যাব। তো আপনারা যারা বিন্দু বা ঝালং ঘুরতে আসছেন, আমি যে হোমস্টেটা ছিলাম এটা হলো মিয়াং হোমস্টে। এখানকার নাম্বার দিয়ে দেবো। দারুণ সুন্দর হোমস্টে, ছোট বাট খুব সুন্দর। এখানে আতিথেয়তা খুব ভালো পেয়েছি, আঙ্কেল আন্টি খুব ভালোভাবে সব কিছু টেক কেয়ার করেছেন। তো এটা বিন্দু আর তোদের মাঝামাঝি বলা যেতে পারে। এখান থেকে বিন্দু যেতে গেলে সোজা যেতে হবে, মানে এইদিকে 6 কিলোমিটার, আর তোদে যেতে গেলে ব্যাক টু ঝালংয়ের দিকে আরও 17 কিলোমিটার যেতে হবে। তো এই হোমস্টে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা যদি চান এখানে এসেও থাকতে পারেন। আর যদি প্রপার বিন্দুতে আসতে চান তো বিন্দুর কাছেও হোমস্টেতে থাকতে পারেন। এখন এখান থেকে ব্রেকফাস্ট করে আবার তোদের দিকে, আর ঠিক টাইম মতো আবার ব্যাক করেছি, কারণ সময় খুব কম। আজকে আবার শিলিগুড়ি ব্যাক করতে হবে। আর কালকে রাতের ডিনারটাও ভালো ছিল, রুটির সঙ্গে চিকেন ছিল, ভাত ছিল, আর সকাল সকাল রুটি ডাল খেয়ে এখান থেকে আবার বেরোবো। তো এই পার্টটা কিন্তু আমার এর আগে কোনোদিনই আসা হয়নি, ফার্স্ট টাইম এলাম, দারুণ লাগছে। আর পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এটা হলো ভুটান, একদম ভুটানের বর্ডারে বসে রয়েছে আমি। হোমস্টে থেকে বেরিয়ে জাস্ট একটু এগিয়েই রাইট টার্ন, আর এই রাস্তা দিয়ে টোডের দিকে উঠতে হবে। তো এখান থেকে টোডে প্রায় 17 কিলোমিটার। টোডের রাস্তাটা পুরোটাই এমনি খাড়াই রাস্তা, আর মাঝখানে ভাঙা রাস্তাও রয়েছে। তো এইখানে কিন্তু নতুন বাইক রাইডারদের আমি সাজেস্ট করব না এই রাস্তায় আসার জন্য, কিন্তু অফবিট লোকেশন যদি ঘুরতে চান তাহলে অবশ্যই আসতে পারেন। কিন্তু ভাই রাস্তা এই স্টিপ, এত স্টিপ রাস্তা, সিটংয়ের থেকেও কন্টিনিউ স্টিপ রাস্তা রয়েছে। প্রজাপতি এসে ধাক্কা মারছে। আর আমি পৌঁছে গেছি ইন্ডিয়ার সব থেকে লাস্ট ভিলেজ তোদেতে। তো এই হলো তোদের ছোট্ট একটা গ্রাম। এর পরে রয়েছে তাংদাটা আরও 2 কিলোমিটার। তো এখান থেকে ভিউটা দারুণ সুন্দর লাগছে। এখানেও প্রচুর হোমস্টে রয়েছে। আর এত দূরে রাস্তাটা, মানে এই 17 কিলোমিটার আসতে মনে হলো সারা দিন লেগে গেছে। আপার পেরিন থেকে প্রায় 15 কিলোমিটার পরে আমি পৌঁছে গেছি তোদে ভুটানের লাস্ট গ্রাম। এখান থেকে পিছনে যে পাহাড় সেটা কিন্তু পুরোটাই ভুটান। এখান থেকে ইন্ডিয়া দেখতে পাবেন না, পুরোটাই ভুটান দেখতে পাবেন। আর এই পয়েন্টটা অনেকটা স্টিপ ছিল, অনেকটা দূরের রাস্তা। এখানেও বেশ কিছু হোমস্টে রয়েছে, তবে এত দূরে এখানে এসে দেখার মতন সেই রকম কিছু আমি রেকমেন্ডেশন করব না যে তোদেতে আসতেই হবে, কারণ ছোট্ট গ্রাম সুন্দর। এখানে এসে 1-2 দিন এমনি পাহাড়ে ঘোরার জন্য কাটাই যেতে পারেন, তবে তোদেতে স্পেশালি এসে থাকার খুব একটা সাজেস্ট আমি করবো না। রাস্তাটা যতটাই খারাপ ছিল ততটাই দূরে, আর এখান থেকে ভিউটা ভালো। তবে কালিম্পংয়ে এর থেকে অনেক সুন্দর সুন্দর ভিউ আছে। তো এত কষ্ট করে আমার মনে হয় তোদেতে না আসাই ভালো। তো যাই হোক, আমি এখানে পৌঁছে গেছি। এখান থেকে নিচে দাবাইখোলা রয়েছে, দাবাইখোলা নদীটা আরও নিচে যেতে হবে। তো চেষ্টা করবো সেখানে গিয়ে সেখানকার ভিউটা একটু দেখানো। তো ভাই এখন আমি তাকদা থেকে দাবাইখোলা রাস্তায় যাচ্ছি, আর রাস্তাটার অবস্থা দেখো। এরকম জানলে আমি সত্যি এই রাস্তায় আসতাম না। পুরো স্টিপ ঢালাই রাস্তা। লোকালে একজনকে জিজ্ঞেস করলাম, বললো আরে একটুখানি এই রাস্তার অবস্থাটা দেখো। এখানেও খুব সুন্দর ভিউ রয়েছে, দারুণ সুন্দর ঝর্ণা রয়েছে। এখানে দাবাইখোলা বলে একটা নদী রয়েছে, পিছনে দেখুন। দাবাইখোলা নদীর জল ওষুধের মতন কাজ করে। তো এখান থেকে এখনও অনেকটা নিচে যেতে হবে, তারপর কিন্তু দাবাইখোলা। রাস্তাটা এতটাই স্টিপ ছিল যে ভাই আমি কারোরই মানে নতুন রাইডারদের রেকমেন্ড করবো না এই রাস্তায় আসার। প্রচণ্ড স্টিপ রাস্তা। আমার টেনশন এটাই হয়ে যাচ্ছে যে আমি এখান থেকে ফিরবো কী করে, কারণ লোকাল একজনের পিছনে আসছিলাম। তো ওরা বললো 5 মিনিটের রাস্তা, 15 মিনিট ধরে ডাউনে এসছি, তারপরে এখনও রাস্তা শেষ হয়নি। আর রাস্তাটা এই রকম খাড়াই ছিল, আর পুরো ভাঙা পাথরে ভর্তি। ওঠাটা প্রচণ্ড টেনশন হচ্ছে যে কী করে উঠে বাড়ি যাব। আপনারা অনেকে তোদে, তাংতা বা অফবিট লোকেশন বলে বাইক নিয়ে বেরিয়ে পড়েন বা গাড়ি ভাড়া করে নেন। আগের থেকে জায়গার লোকেশনটা না বুঝে শুনে বুক করলে এরকমই হয়। তো আমার এখন সবথেকে বড় টেনশন এখান থেকে আমি উপরে উঠবো কী করে, কারণ রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, এখনও আছে। আর নামাটা যতটাই কঠিন, ওঠাটা তার থেকেও বেশি কঠিন হতে চলেছে। অনেক কষ্টেই তোদেতে পৌঁছেছিলাম। বাইক নিয়ে ঘুরতে এলে বাইকের কন্ডিশন অবশ্যই ভালো থাকতে হবে, আর এর জন্য অফরোডিং বাইক নিয়ে আসাই মঙ্গল। আমার থান্ডারবার্ড এই রোডের জন্য পারফেক্ট ছিল না, তাও পুরো জায়গাটাই ঘুরেছি এই বাইক নিয়ে। আর
তোদের থেকে শর্টকাট নিতে গিয়ে ঝালংয়ের ভিউ পয়েন্টটা একেবারেই মিস করে ফেলেছি। তবে শিলিগুড়ি ফেরার পথে খুনিয়া মোড়ের যে রাস্তা সত্যিই অসাধারণ ছিল, একেবারে স্বর্গের রাস্তা। আর ভাই এখান থেকে রাস্তাটা দেখো, এত সুন্দর রাস্তা হলে না সারাদিন বাইক চালাতে রাজি আছে। এত সুন্দর রাস্তা হলে, চারিদিকে গাছ, দুপাশে সবুজ গাছ, পরিষ্কার চকচকে রাস্তা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া, দারুণ লাগছে বাইক চালাতে। আজকে রকি আইল্যান্ড হয়ে বিন্দু ঝালংয়ের ট্রিপটা এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। এরপরে আরও অনেকগুলো অফবিট লোকেশন আসতে চলেছে, একদম মিস করবেন না। দেখতে থাকুন, সঙ্গে থাকুন মেট্রো লাইফ ফর ইনসাইট। আর হ্যাঁ, এরপরে আরও একটা হিস্টোরিক্যাল গল্প আসতে চলেছে, দারুণ একটা টপিক নিয়ে। কিসের গল্প অবশ্যই জানতে পারবেন, দেখতে থাকুন।